2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে দাঁড়াও, কবিতা থেকে থাকবে দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পাড়াগার দুপর ভালোবাসি, গড়াই নদীর তীরে। আর গদ্য থেকে থাকবে পল্লী সমাজ, গাছের কথা, কি করে বুঝবো, নাটোরের কথা। ব্যাকরণ থেকে থাকবে বাক্যের ভাব ও রূপান্তর, বিশ্বভীষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর নিমিত্তে অংশ থাকবে এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ আর পত্র রচনা। আর সহায়ক পাঠ পথের পাঁচলি থাকবে 44 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 12টি প্রশ্নে, মানে 1 করে 1 × 12 = 12। কবির মতে মানুষ আজ বড় নিঃসঙ্গ, একাকী, একলা, নীরব, একলা। তুমি অত্যন্ত হীন এবং নীচ, একথা রমেশ বলেছিল বেনি রমা আকবর গোপালকে, রমাকে। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ, পেচ্ছায়া, প্রতিলিপি, ছাড়া গাছ, প্রেচ্ছায়া। গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ, বিপরীত, ছায়া মাত্র, প্রতিরূপ, ছায়া মাত্র। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলো ছিল বুকুর, বাবার, মায়ের, সেজকাকার, ঠাকুমার, সেজকাকার। পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন রূপসী বাংলা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত, রূপসী বাংলা। নাটোরের মহারাজার নাম ছিল জগদীশ প্রধান, জগদীন্দ্রনাথ, জগন্নাথ, জগৎবন্ধু, জগদীন্দ্রনাথ। গড়াই নদীর তীরে কুটিরখানি লতা পাতায় ফুলে মায়ায় রয়েছে ঘিরে। রমেশের কাছে কজন কৃষক এসেছিল? 15, 20, 30, 25, 20 জন। এখনো প্রাণ আছে, কথাটি বলেছে ড্রাইভার, কবি, ডাক্তার, ছেলেগুলো। ডাম্বলের মায়ের নাম হলো বেনু, রেণু, নির্মলা, ছেনু, বেনু। আমার সঙ্গে এসো বাক্যটি হলো বিস্ময়সূচক, প্রার্থনাসূচক, অনুজ্ঞাবাচক, নাবাচক, অনুজ্ঞাবাচক। সূর্য পূর্ব দিকে ওঠে, বাক্যটি হলো অনুজ্ঞাবাচক, নির্দেশক, প্রশ্নবোধক, প্রার্থনাসূচক, নির্দেশক। 2 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নে, মানে 1 করে 1 × 12 = 12। কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? পাখি হলো মুক্তি ও স্বাধীনতার প্রতীক। কবিতায় তুমি কে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আত্মনিপৃত মানুষের পাশে মুক্তির প্রতীক হিসাবে পাখির মতো এসে দাঁড়াতে বলেছেন। গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে ছিল। আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া ভিখারিরা দলা পাকানো লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লাগে, সেজন্য কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। ভিক্ষুশী নিরাপদে নিদ্রা যায়। ভিক্ষুশী কোথায় নিদ্রা যায়? বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে ভিক্ষুশী নিরাপদে নিদ্রা যায়। বুকুর মার কি কেনা ছিল? বুকুর মার বিকালের শোয়ের সিনেমার টিকিট কেনা ছিল। রাস্তাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিল? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্মা নদীতে স্টিমারে চলেছিল। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? সকাল ও সন্ধ্যার রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে সেখানেই কিছুক্ষণ থেমে থাকে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিক তার দরজা বন্ধ, না সূচক বাক্যে সেদিক তার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো না সূচক, ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখলো না নীলু। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। জলসিটির পাশে ঘাসে কি দেখা যায়? কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপর ভালোবাসা শীর্ষক কবিতায় দেখা যায় জলসিটির পাশে ঘাসের মধ্যে অযত্নে বেড়ে ওঠা বুনো চালতা গাছের ডালগুলো বহুদিন ধরে নুয়ে আছে, জলে তাদের ছায়া পড়ছে। গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? গড়াই নদীর তীরে কবিতাটি কবি বা পল্লী কবি জসিমউদ্দিন রচিত সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থে গৃহীত। নিচের প্রশ্নগুলির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্য ব্যবহার করো। নাক, তার নাকে খাবারের সুগন্ধ প্রবেশ করলো, ঘ্রাণ দিও। লজ্জায় তার নাক কাটা গেল, অপমান। অন্যের সব ব্যাপারে নাক গলানো উচিত নয়, বেশি উৎসাহ। কাঁচা শব্দটির ভিন্ন অর্থ প্রয়োগ করে 4টি বাক্য লেখো। গল্পটি কাঁচা হাতে লেখা, অপটু। গ্রামের দিকে এখনো কাঁচা বাড়ি দেখা যায়, মাটির তৈরি।
ফলগুলো এখনও কাঁচা, অপক, কাঁচা বয়সে ভুলভ্রান্তি হয়েই থাকে কম। 3 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবারে দুদিনে অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ, পূর্ব ও পশ্চিম প্রান্তে গ্রাম উঁচু, এ কেবল নিচু। দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখুর্জিদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল। নেক্সট, বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরের বাড়িতে তার পাতানো বেনুমাসি ছেনুমাসি ও বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছিল। নির্মলার ছেলে বুকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলা এভাবে অসময়ে বাড়িতে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারেন না। ছেলের সামনেই বলে ফেলেন, বাবারে, শুনে গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসির সামনে আসেন তখন বলতে থাকে যে তার ভাগ্য খুব ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসি তার বাড়িতে এসেছে। এতদিন পরে দেখা হওয়া নির্মলার খুব আনন্দ হচ্ছে। মায়ের এই সম্পূর্ণ উল্টো দু ধরনের আচরণ দেখে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ির তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিতদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা, স্টিমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাক্স ব্যাটরা বয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত, নাটোরে বিপুল অভ্যর্থনা ও আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেকের যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে যেত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজ নিজে ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নিতেন। এরকম বিপুল আদর আপ্যায়নকে তাই লেখক সত্যিকারের রাজ সমাদর বলে মনে করেছেন। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? উত্তরপাড়া থেকে ভবানীপুরের নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া ছেনুমাসি বেনুমাসি ও ডাম্বলকে বুকুর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানান, কিন্তু তাদের আগমনকে তিনি মন থেকে মোটেই ভালোভাবে মেনে নেননি। এই কথা তিনি তার ছেলের সামনে বললেও ফেলেছিলেন। এরপর অতিথিদের সামনে হৈ হৈ করে অভ্যর্থনার অভিনয় করার পরই বুকু সত্য কথাটি তাদের বলে দেয়, আর তখন ওই অপমানের লজ্জায় বুকুর মার মাথায় যেন বজ্রাঘাত হয়। নেক্সট, 4 দাগে রয়েছে তোমার দেখো, নিচের যে কোনো 3টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমরা তোমাদের খাতাতে লিখে মুখস্থ করে ফেলবে। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতছায়া, একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেতছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু কাছে এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা না ফুল, প্রাণের সামান্য আভাসও ছিল না। সেটা ছিল শুকনো কাঠি, ওপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকুলিন একটা গাছের কাঠামো। তাই কবি তাকে গাছের প্রেতছায়া বলেছেন। নেক্সট, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনায় অনুভূতি? কবি জীবনদাস রূপসী বাংলার কবি। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতা তাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মন আলোড়িত হয়েছে। বিষণ্ণতা তাকে অস্পৃষ্টে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপহরের প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। এই স্বপ্নে ভেসে ওঠা গ্রামের করুণ ছবি, রোদের তাপে শুকিয়ে যাওয়া পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশা পরা শাড়ি পরা মেয়েটির ক্লান্ত পায়ে দ্রুত চলে যাওয়া জলসিঁড়ি, নদীর ওপর বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতা ও বেদনাবোধ লক্ষ্য করা যায়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে।
নেক্সট, কুটির খানিরে লতা পাতা ফুলমায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতা ফুলমায় দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতাংশটি পল্লী কবি জসিমউদ্দিনের গড়াই নদীর তীরে কবিতা থেকে নেওয়া। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানে গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতা পাতা আর ফুল যেন স্নেহ মায়া আদর জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ কুটিরটি যেন প্রকৃতিরই অংশ হয়ে উঠেছে। নেক্সট, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনাদাসের লেখা পাড়াগাঁ দুপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটির বর্ণনা: ডিঙিটি ঝাঁঝরা ফোবরা অর্থাৎ জীর্ণ ও ভাঙাচোরা। ডিঙিটির প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুঁড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একই পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙির নিঃশব্দ বেদনায় শারিক হয়েছে কবি। তারপরে দেখো 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 2 তোমাদের সহায়ক পাঠ থেকে দেওয়া হয়েছে। বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? অপুর বাবা হরিহরের মধ্যে অপুর সঙ্গে বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির ভাব হয়েছিল। গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে তার সঙ্গে বাবাজির দেখা হয়। বৃদ্ধ হলেও অপুর সঙ্গে তিনি তার সমবয়সীদের মতোই কথাবার্তা বলতেন। তার চোখে অপু ছিল গৌর সুন্দর। এই পরিচয় ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। মুখচোরা অপু বৃদ্ধের সঙ্গে নানান বিষয়ে খোলামেলা আলোচনা করতে শুরু করে। এভাবে তাদের দুজনের মধ্যে ভাব জমা হয়ে ওঠে। নেক্সট, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটি কি? কোনো একদিন বিকালে পাঠশালায় দিনু, পালিত প্রমুখেরা উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব না হয়ে শুধু পড়াশোনা হচ্ছিল। অপু শিশুবোধক পড়ছিল। এমন সময় গুরুমশাই বললেন, সিলেট নেই, শ্রুতিলিখন লেখো। তিনি মুখে মুখে বললেও অপু বেশ বুঝতে পারছিলেন যে এগুলো তার নিজের কথা নয়, মুখস্থ বলা। সেগুলো শুনতে শুনতে অপুর মনে হয় অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। সে যদিও সব কথার অর্থ বুঝতে পারছিল না, তবু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি ঝংকার ঝরানো এই অপরিচিত শব্দসঙ্গীত তার অনভ্যস্ত কানের অপূর্ব ঠেকল, এবং সব কথার অর্থ না বোঝার জন্যই কুহেল্লি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটি অপূর্ব দেশের ছবি তার কল্পনার বারবার উকি দিচ্ছিল। পাঠশালায় এই দিনটি তার জীবনের এক নতুন অভিজ্ঞতার সঞ্চয় ঘটিয়েছিল। নেক্সট, পত্র রচনা করো। প্রশ্নের মান 6। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। শ্রদ্ধেয় সম্পাদক সমীপ বসু, দৈনিক সুখবর। ঠিকানা বসাবে। বিষয়: হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সচেতন নিবেদন: আমি হাবড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে হাবড়া মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষেরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো তাদের হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে পালিত করবেন। নমস্কারান্তে তোমরা নিজের নাম লিখবে আর এদিকে ঠিকানাটা বসিয়ে ডেটটা বসাবে। নেক্সট, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। মাননীয় সম্পাদক সমীপ বসু, পত্রিকার নাম, ঠিকানা বসাবে। বিষয়: যত্রতত্র আবর্জনার স্তূপ। সবিনয় নিবেদন দিয়ে কমা দিয়ে নিচের লাইন থেকে শুরু করবে। আমি উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া অঞ্চলের বাসিন্দা। বিরাটি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বেলঘরিয়া অঞ্চলে আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে তার দুর্গন্ধে সবিনয় নিবেদন দিয়ে কমা দেবে, দিয়ে লিখবে, আমি উত্তর 24 পরগনার বেলঘরিয়া অঞ্চলের বাসিন্দা। বিরাটি থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার পথে বেলঘরিয়া অঞ্চলে আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে তার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ।
তাছাড়া মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িগুলো যত্রতত্র আবর্জনা স্তূপাকৃত করায় আমাদের দুঃখের অন্ত নেই। স্থানীয় প্রশাসনকে অনেকবার বলেও আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে আমি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আশা করি আপনি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে নাম লিখবে, ঠিকানা বসাবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু তোমাদের খাতায় দিয়ে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমাদের নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে তোমরা যে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।